8ই জুনের মেগা মিটিংয়ের আগে কি সলিল সমাধি ঘটল ইন্ডি জোটের? আঠা দিয়ে জোড়া লাগানো যে জোট কদিন আগেও দিল্লির মসনদ দখলের স্বপ্ন দেখছিল, আজ সেই জোটেরই তাসের ঘরের মতো ভেঙে পড়ার খবর আসছে। কোথাও শরিক দল ভাঙিয়ে নিচ্ছে বিজেপি, কোথাও আবার খোদ কংগ্রেসই পিছন থেকে ছুরি মারছে নিজের দীর্ঘদিনের সঙ্গীকে। আর আমাদের বাংলায় তৃণমূলের দিল্লির সংসদীয় দলেই নাকি লেগে গেছে আড়াআড়ি ফাটল। কি হতে চলেছে আগামী 8ই জুন? নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। ইন্ডি জোটের এই পিন্ডি চটকানো পরিস্থিতির আসল ইনসাইড স্টোরি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে এবং মাধ্যম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। খবর আসছে যে মমতা ব্যানার্জি তার নাবালক ভাইপো অভিষেককে কোলে করে নিয়ে 8 তারিখ দিল্লি যাচ্ছেন ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে। বেচারি মমতার কী বা করার আছে? হাতে তো কিছুই নেই। নিজের সব হারিয়ে রাস্তায় ঘুরছেন একা একা। বিধানসভায় হেরেছেন, বিধায়করা সব পালিয়ে গেছে, আর এখন সাংসদরাও কালীঘাটের রাস্তায় আর পা মারাচ্ছেন না। নিন্দুকেরা বলছে যে মমতার ফোনও নাকি সাংসদরা ধরছেন না। চতুর মমতা বিধানসভায় ঢুকতে না পেরে ধান্দা করেছিলেন ইউসুফ পাঠানকে পদত্যাগ করিয়ে বহরমপুর থেকে লোকসভায় উপনির্বাচনে দাঁড়িয়ে সংসদে ঢোকার একটা চেষ্টা করবেন, কিন্তু ইউসুফ পাঠান নাকি ধরা ছোঁয়া দিচ্ছে না। অতঃপর দিল্লি গিয়ে একটু খবরে থাকার মরিয়া চেষ্টা আর কি। কিন্তু মমতার সেই শখের ইন্ডি জোটটা কি আর আছে? সে কি ঢক্কানি না, ইন্ডি জোটের নামকরণ করলেন মমতা। ইন্ডিয়া জোট মানে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স, কিন্তু জনগণ ঠাট্টা করে বলতে লাগলো ইন্ডি জোট। আর ইন্ডির সঙ্গে পিন্ডি বেশ মিলে যাচ্ছে। নিন্দুকেরা ইন্ডি জোটের পিন্ডি জোটকে বেশ মজাই করলো এতদিন, তারপর পাবলিক ভুলেই গিয়েছিল ইন্ডি জোটের কথা। এবার ফের একবার খবরে ইন্ডি জোট। 8 তারিখে নাকি দিল্লিতে মিটিং। এখন একবার দেখে নেওয়া যাক ইন্ডি জোটের দশাটা কী রকম। জোড়াতালি দিয়ে আঠা লাগিয়ে যে ইন্ডি জোটকে খাড়া করা হয়েছিল বিজেপিকে রুখতে, আজ তার পিন্ডি চোটকে একেবারে খতম। যে জোটের নেতারা কদিন আগেও মোদী সরকারকে হারানোর দিবা স্বপ্ন দেখছিলেন, আজ সেই জোটের ঘরেই আগুন লেগে গিয়েছে। যে দুর্নীতির সাম্রাজ্য বাঁচাতে দেশের সমস্ত পরিবারতান্ত্রিক আর দুর্নীতিগ্রস্ত আঞ্চলিক দলগুলো এক ছাতার তলায় এসেছিল, আজ দেশের মানুষ তাদের সেই সুবিধাবাদী রাজনীতিকে লাথি মেরে প্রত্যাখ্যান করেছে। 8ই জুনের মেগা বৈঠকের আগেই ইন্ডি জোটের কঙ্কালসার চেহারাটা দেশের সামনে চলে এসেছে। ইতিহাস সাক্ষী আছে, সুবিধাবাদের ওপর ভিত্তি করে কোনো জোট টিকতে পারে না। বিধানসভা নির্বাচনগুলিতেই দেখা গিয়েছিল যে দিল্লি, বিহার থেকে পশ্চিমবঙ্গ সর্বত্র সব ক্ষেত্রে ইন্ডি জোটের শরিকরা কীভাবে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করেছে। এদের নীতি বলতে কিচ্ছু নেই, এদের উদ্দেশ্য একটাই ছিল নিজেদের দুর্নীতিকে আড়াল করা। ভাঙনের শুরু কোথা থেকে দেখতে চান? একবার দিল্লির দিকে তাকান। ইতিমধ্যেই দিল্লির আম আদমি পার্টির রাজ্যসভার 7 জন সাংসদ শটান যোগ দিয়েছেন বিজেপিতে। যে আম আদমি পার্টি নিজেকে ইন্ডি জোটের অন্যতম স্তম্ভ ভাবছিল, তাদের নিজেদের ঘরই এখন ফাঁকা। কেজরিওয়ালের দল সাফ জানিয়ে দিয়েছে তারা আগামী 8ই জুনের বৈঠকে কোনোভাবেই থাকছে না। দুর্নীতি আর কেলেঙ্কারির চোরাবালিতে দাঁড়িয়ে থাকা একটা জোটের সঙ্গে কেউ আর থাকতে চাইছে না। অন্যদিকে সবচেয়ে বড় বোমাটা ফেটেছে একেবারে দক্ষিণ ভারতে। তামিলনাড়ুর দল ডিএমকে আর ইন্ডি ব্লকের অংশ নয়, একথা পরিষ্কার এবং সাফ জানিয়ে দিয়েছেন খোদ পার্টির মুখপাত্র TKS এলানগোভান। 8ই জুনের ইন্ডি জোটের বৈঠকে তারা যোগ দেবে না। কেন জানেন? কারণ কংগ্রেসের সেই পুরনো স্বভাব, পিঠে ছুরি মারা। তামিলনাড়ুতে কংগ্রেস তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী ডিএমকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে রাতারাতি থালাইভা বিজয়ের দল টিভিকে এর সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেছে। শুধু হাত মেলানোই নয়, লোভী কংগ্রেস সেখানে 2টো মন্ত্রিত্বও বাগিয়ে নিয়েছে। এ নিয়েই ডিএমকের মুখপাত্র ক্ষোভে ফেটে পড়ে বলেছেন, কংগ্রেস আমাদের সঙ্গে বেইমানি করেছে, আমাদের দলের কর্মীরা অসন্তুষ্ট। তাদের আবেগকে প্রাধান্য দিয়েই ডিএমকে সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস যেখানে থাকবে সেখানে কোনো জোটে থাকবে না ডিএমকে। পরিস্থিতি এতটাই তিক্ত যে লোকসভার সচিবালয় ডিএমকের দাবি মেনে কংগ্রেস সাংসদদের থেকে তাদের বসার আসন দূরে রাখার আবেদনও মঞ্জুর করেছে। ডিএমকে সাংসদ কানিমোঝি করুণানিধি স্বয়ং স্পিকারকে চিঠি লিখে অনুরোধ করেছেন এই রাজনৈতিক বেইমানির পর কংগ্রেসের পাশে যেন তাদের কোনো সাংসদকে বসানো না হয়। ভাবুন একবার, যে জোটের নেতারা পাশাপাশি বসতে ঘৃণাবোধ করছে তারা নাকি দেশ চালাবে।
তামিলনাড়ুতে কংগ্রেস ডিএমকের সঙ্গে জোট বেঁধে 28টি আসনে লড়েছিল, জিতেছিল মাত্র 5টিতে। আর জেতার পরই বেইমানি, এই বিশ্বাসঘাতকতার জবাব তামিলনাড়ুর মানুষ দেবে। এবার আসুন আমাদের পশ্চিমবঙ্গে। এখানে তো এক অদ্ভুত নৌকাবিলাস চলতো। দাবি করা হতো রাজ্যে নাকি তৃণমূল আর কংগ্রেস সিপিএমের মধ্যে মরণপণ লড়াই চলছে। মানুষের চোখে ধুলো দেওয়ার কি অপূর্ব নাটক। অথচ বাস্তবটা কি? এই তৃণমূল, কংগ্রেস আর সিপিএম তিনটেই আসলে ইন্ডি জোটের শরিক। এখানে যে নাটক আপনারা দেখতে পান তা সম্পূর্ণভাবে ভুয়ো। কংগ্রেসকে ভোট দেওয়া মানে তৃণমূলকে সরানোর জন্য নয়, কিংবা সিপিএমকে ভোট দেওয়া মানেও তৃণমূলকে হটানো নয়। আসলে এই রাজ্যে এই তিনটে দলের যাকেই আপনি ভোট দিন না কেন, সেই ভোটটা ঘুরতি পথে যায় দিল্লির সেই দুর্নীতিগ্রস্ত ইন্ডি জোটের ঝুলিতেই। কিন্তু বাংলার মানুষ বোকা নয়। মানুষ এদের এই চালাকি ধরে ফেলেছে এবং সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে কংগ্রেস, তৃণমূল এবং সিপিএম এই তিনটে দলকেই। আজ পশ্চিমবঙ্গে কোথাও ইন্ডি জোটের অস্তিত্ব নেই। দূরবীন দিয়ে খুঁজলেও এদের টিকি পাওয়া যাচ্ছে না। মানুষ বুঝে গেছে এদেরকে ভোট দেওয়া মানে চোর আর দুর্নীতিগ্রস্তদের হাতকে শক্ত করা। আগামী সোমবার 8ই জুন দিল্লিতে ইন্ডি জোটের যে তথাকথিত বৈঠক ডাকা হয়েছে তা শুরু হওয়ার আগেই তা ফ্লপ শোতে পরিণত হয়েছে। কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে এমকে স্ট্যালিনের ডিএমকে এবং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি তো আগেই না করে দিয়েছে। ওদিকে তেজস্বী যাদবের আরজেডি এবং অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিও এখনও ওই বৈঠকে যাওয়ার জন্য কোনো সবুজ সংকেত দেয়নি। আসলে সবাই গা বাঁচিয়ে পালাতে চাইছে। তবে এবার সবচেয়ে কোটি টাকার প্রশ্ন একটাই, তৃণমূল কি করবে এই বৈঠকে গিয়ে? শুনলে আপনারা চমকে উঠবেন। এই মুহূর্তে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের সাংসদ সংখ্যা 41, কিন্তু খোদ দিল্লির জোড়াফুলের সংসদীয় দলেই এখন আড়াআড়ি ফাটল ধরেছে। এ যেন জ্বলন্ত আগ্নেয়গিরি। বাংলায় যেমন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা বড়সড় বিদ্রোহ দেখা গেছে, ঠিক একই রকম তীব্র বিদ্রোহ এবার দিল্লিতে হতে চলেছে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে। বিধানসভার মতো লোকসভাতেও যদি তৃণমূলের 2/3 সাংসদ দল থেকে বেরিয়ে যান, তাহলে তাদেরও দলত্যাগ বিরোধী আইনে পড়তে হবে না। অর্থাৎ তৃণমূলের অন্দরেও এখন ভাঙনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তৃণমূল বা আম আদমি পার্টির এই আভ্যন্তরীণ ভাঙন কিন্তু কেবল দলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর সরাসরি প্রভাব দেখা যাবে সংসদের আসন্ন বাদল অধিবেশনে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি এবার অত্যন্ত সুপরিকল্পিত উপায়ে ইন্ডি জোটের এই কঙ্কালসার ফাটলটিকে ব্যবহার করতে চলেছে। মহিলা সংরক্ষণ বিল কার্যকর করা বা ডিলিমিটেশনের মতো এই ঐতিহাসিক বিলগুলো পাস করানোর জন্য সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন। বিজেপি খুব ভালো করেই জানে ইন্ডি জোটের রিজিওনাল দলগুলোর পায়ের তলার মাটি এখন আলগা। আম আদমি পার্টির 2/3 রাজ্যসভার সাংসদ ইতিমধ্যেই বিজেপিতে একীভূত হয়ে গেছেন, যার ফলে রাজ্যসভায় এনডিএ শক্তি অভাবনীয়ভাবে বেড়ে গেছে। আবার এই আসন্ন বাদল অধিবেশনে তৃণমূলের অসন্তুষ্ট গোষ্ঠী, ডিএমকের ক্ষুদ্র সাংসদ এবং আম আদমি পার্টির বাকি থাকা শিবিরের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে বিজেপি তাদের পরোক্ষ সমর্থন আদায় করে নেবে। অনেক আঞ্চলিক দলই তাদের নিজেদের দুর্নীতি ঢাকতে বা দলের ভাঙন রুখতে হয় বিলের পক্ষে ভোট দেবে, না হলে ভোটাভুটি থেকে বিরত থেকে ওয়াকআউট করবে। এর ফলে তথাকথিত ইন্ডি জোটের চরম বিরোধিতার মুখেও মোদী সরকার অনায়াসে 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেশের সুরক্ষা এবং নারী শক্তির উত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিলগুলো পাশ করিয়ে নিতে সক্ষম হবে। বিরোধী জোটের মেরুদণ্ডটাই এবার সংসদে পুরোপুরি ভেঙে দিতে চলেছে বিজেপি। যারা নিজেদের দুর্নীতি ঢাকতে, নিজেদের রাজপুত্র আর রাজকন্যাদের গদিতে বসাতে দেশের জাতীয়তাবাদী শক্তিকে রুখতে চেয়েছিলেন, আজ প্রকৃতির নিয়মে এবং জনগণের রায়ে তারা একেবারে ধ্বংসের মুখে। পরিবারতন্ত্র, বেইমানি আর তলে তলে দুর্নীতির বোঝায় ইন্ডি জোটের নৌকো আজ মাঝ দরিয়ায় ডুবে গেছে। ভারতের সচেতন মানুষ এই নীতিহীন, লক্ষ্যহীন, দুর্নীতিগ্রস্তদের জোটকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। ইন্ডি জোটের আর কিছুই অবশিষ্ট নেই। দেশ আজ সুরক্ষিত, শক্তিশালী এবং একমে বা অদ্বিতীয়ম জাতীয়তাবাদী শক্তির হাতেই এগিয়ে চলেছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে জোটের কোনো অভিন্ন আদর্শ ছিল না, যার একমাত্র লক্ষ্য ছিল নিজেদের পরিবারতন্ত্র আর দুর্নীতিকে আড়াল করা, তার এই পরিণতি হওয়াটাই স্বাভাবিক ছিল। তামিলনাড়ু থেকে দিল্লি আর দিল্লি থেকে কলকাতা, ইন্ডি জোটের ভেতরের কামড়াকামড়ি আজ দেশের মানুষের সামনে পরিষ্কার। সুবিধাবাদের ওপর দাঁড়িয়ে থাকা তাসের ঘর বেশি দিন টেকে না, প্রকৃতির নিয়মেই তা ভেঙে পড়ে। আজ ভারতের সচেতন জনগণ এই নীতিহীন রাজনীতিকে প্রত্যাখ্যান করে দেশের অখণ্ডতা
এবং জাতীয়তাবাদী শক্তির ওপরেই আস্থা রেখেছেন। আপনাদের কি মনে হয় এই সুবিধাবাদী জোটের এই পরিণতি কি অবশ্যম্ভাবী ছিল না, নাকি এই জোটের এখনও ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা আছে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।